কোন সিদ্ধান্ত ভাই আপনাদের? বিএনপির যেই মানুষটা আজকে আপনাদের কাছে আমরা খুব শত্রু, আপনাদের অত শত্রু মনে করি না, মানে খুব শক্তিশালী কিছু মনে করি না, সেটা আবার আরেকটা জিনিস। বাট আমরা শত্রু না ভাই। আপনি যদি ইন্ডিয়ার হয়ে যদি নাকি চামচামি করতে চান না, আপনি মানে এখান থেকে সরে যান, আপনারা নিয়ে আর কোনো কথা নেই। বাট যদি মনে করেন না ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে চান, আমাদের সুরে সুর মিলায় কথা বলতে হবে। আজকের এই ভিডিওতে আবার অন্যভাবে বলতে পারতাম, বললে আবার আপনারা বলবেন যে এই যে তারা এখন আবার মব সৃষ্টি করতে চায়, মানুষকে নামাইতে চায়, নতুন ক্ষমতায় এসছেন তাই কিছু বললাম না। শুধু সরকারকে বলবো, বিএনপির লোকজনকে বলবো, দায়িত্বশীল যারা আছেন, আনন্দ শোভাযাত্রা নামেই যেন থাকে। এই আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা দিয়া, এই যে এগুলো মানে আপনি নিউজগুলো দেখবেন, উসর মুসর সব সেই যে হিন্দুদের পূজার দিন, দুর্গা পূজার দিন আপনার বিসর্জন এগুলো হয় না, ওই সব ইয়েতে যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেই একই জিনিস। আপনি কথা শোনেন তাদের এই যে আমি একটা জিনিস শোনাই আপনাদের। তাদের কথাগুলো হইল, কই যাবেন, মানে তাপস নিঃশ্বাস বাহে মুমূর্ষুরে দা উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নিস্নানে সূচি হোক ধরা। অগ্নিস্নানে সূচি হোক ধরা না, এগুলি কাদের? নিজের জিজ্ঞেস করেন, নিজের সন্তানদেরকে সামলান। এবং এই যে ওরা এবার করবে না, এইটা যদি নাকি ওরা করতে চায়, সরকার যদি ব্যবস্থা না নেয়, এদেশের জনগণের সেই মানে কি বলবো অধিকার আছে আমাদের এই বাংলা নববর্ষকে, এটা বাংলা নববর্ষ আমরা মেনে, আমরা বাংলাদেশি, বাংলা নববর্ষ আমাদের, এইটার মধ্যে যারা ধর্ম নিয়ে আসতে যাবে তাদেরকে প্রতিহত করা এটা আপনার দায়িত্ব। এরপরে ওদিকে ছায়ানটে, এই যে উদিচি ছায়ানট, এগুলো রমনা বোর্ড বলে যেখানে করে না, আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের মানুষ, ওরা আশপাশে যায় সাউন্ড বক্স বাজাবেন, ডুলি এগুলো কোরআন শরীফ পাঠ করার দরকার নেই ভাই। ওদের সংস্কৃতিকে সংস্কৃতি দিয়েই হবে। ওইখানে হাডুডু খেলা হবে, গোল্লা ছুট খেলা হবে, কানামাছি খেলা হবে, এগুলো খেলা হবে। বাংলাদেশের মানুষরা খেলে, ক্রিকেট খেলা হবে, গান বাজাবে, এলোরে বাংলাদেশে গান বাজাবেন, ঢোল বাজাবেন, বাদ্যযন্ত্র হবে। ওদেরকে ওইখানে বসে গাঁ গো সকালবেলা উঠা, তারপরে রাগ সঙ্গীত, রবীন্দ্রনাথের এই ইন্ডিয়ান রয়ের উদিচি, ছায়ানট, তারপরে পশিকা, এই প্রথম আলো ডেইলি স্টারের যেই গং, এদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবার তো অনুরোধ করলাম, এবার আর অন্য কিছু করলাম না। বাট সামনে সময় আসবে ইনশাল্লাহ, এই দেশের সময় আসবে, পাছার নিচের চামড়া অগ্নির মতো লাল হয়ে যাবে। সেই দিন যেদিন আসবে সেটা খুব ভয়ঙ্কর হবে। তার আগেই আশা করি, সরকারকে আমরা চাই না বেকায়দায় ফেলতে, মব সৃষ্টি করতেও চাই না, কোনো হুমকিও দিতে চাই না, কিছুই দিতে চাই না। সুন্দরভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে যেভাবে করা যায় সেভাবে এইখানে প্রতিটা অনুষ্ঠানের ভেতরে এই শেখ হাসিনার পুরো সময়টাতে দাড়ি টুপিওয়ালা লোকজনকে সেখানে নাকি ওসর হিসাবে দেখানো, ওদের বলে মঙ্গলের জন্য করা হয়, ওইটার হলো ওসর দেখা হয়েছে, দাড়ি টুপি। গত 1 বছর আগেও এটা করা হয়েছে। এই কাজগুলো করে ওরা আমাদের ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক একটা অবস্থার ভেতরে মঙ্গল শোভাযাত্রাটাতে বালছালেগুলোরে ফেলে দিয়েছে। এই দেশের প্রতিটি ইমানদার মানুষের, আমরা মুসলমান ভাই, আমাদের মুসলমানদেরও সংস্কৃতি পালন করার অনেক জায়গা আছে। আমরা ঈদ পালন করি, আমরা কুরবানি পালন করি, এইটাও আমাদের বাংলাদেশে মুসলমান যেহেতু আমরা 95, আমরা এইটাও আমরা পালন করবো, কিন্তু আমরা আমাদের ঢঙে, আমাদের রঙে আমরা পালন করতে চাই। আপনি ওই দিন একদিন নাচবেন, গান ভাই, গান নাচ এটা বাংলাদেশে আর কোনো সমস্যা না। আমি তো ভিডিও টিডিও দেখি, ভাই মানুষ তো মোটামুটি 50% অবস্থা তো দেখি কী অবস্থা, সমস্যা নাই, চলেন কেমনে পারেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা। কিন্তু আমাদেরকে দিয়ে ইনডিরেক্টলি পূজা করানো হবে, এটা বাংলাদেশে হইতে দেওয়া হবে না। এটা হচ্ছে মূল কথা। তোমারি করো সর্বদা, তোমারি চরণ তলে ওরা আমাদেরকে এই হিন্দুত্ববাদী, হিন্দুদের এই ধর্মকে আমাদের সংস্কৃতি হিসাবে করায়, মুসলমানদের উপরে দিয়ে তারপরে বুঝাইতে চায় ধর্ম যার যার উৎসব সবার। তোরে আমার সামনে কুরবানির ঈদ আছে, তোরে আমার গরু জবাই করবো, এখানে তুই থাকবি উৎসব সবার, আয় সবাই নিয়ে উৎসব করবি, ওটা করবা না। তোমার ওইখানে আমার বাঙালি চুতিয়া আছে কিছু, তাদের ওইখানে যায় যে হোলি খেলে, ওইখানে যায় চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার নামে এই চুতিয়ারা ওইখানে যায় করে, জাতীয় সঙ্গীত পড়ে, জাতীয় সঙ্গীত ওদের মারে নিয়ে বানানো। ওইটা তুই পড়বি কেন রে বেটা? তুই মুসলমান, তুই এটা কেন পড়বি? যদি বাধ্য হয়ে পড়তে হয় তাও মুখ চুপ করে থাকবি। স্কুল কলেজে যেন আওয়াজ নিচে থাকে জাতীয় সঙ্গীত বাজার সময়। যে স্কুল কলেজ শুনবে না তারা তো চালায় যাবে। ওদের মাগুলি হইলো ওই যে 71-এর ওই পাশ থেকে প্রেগনেন্ট হয়ে আসছিল, এরপরে পয়দা করছে এদেরকে, এরা শুনবে না কিছু কিছু জায়গায়। বাট বেশিরভাগ জায়গায় এখন
জাতীয় সঙ্গীত বাজায় না, আপনাদেরকে ধন্যবাদ। এবার সংসদেও এটার প্রতিবাদ জানানো হয়েছে, তাদেরকেও ধন্যবাদ। সো আপনারা যখন রোজার ঈদ আসবে, রোজার এই সময় আপনারা আমাদের সাথে মিলেমিশে তারপর রোজা থাকেন না, এটা সবার হয় না। কুরবানি আসলে কিছু চুতিয়া বের হবে। এই কুরবানির ঈদে প্রচুর গরু মারা যাবে। আজকে এত কোটি এত লক্ষ খাসি মারা গেল, গরু মারা গেল। শালার পর তুই মুরগি যে খাস, মুরগি কি তোর পাশার ভিতর দিয়ে ঢুকাইস? মুরগি জবাই করে খাস না? সারা বছর যে বিফ বার্গার মারাও, সারা বছর যে কাচ্চি বিরিয়ানি খাও, ওই গরুরে কি জবাই করা হয় না? ওইটারে কি কেমনে করো? ওইটার কষ্ট লাগে না? তুই মাছ খাবি, মাছের কষ্ট নাই? মাছের জীবন নাই? ওইটারে ধরে মারলি কেন? মায়েরা পোড়ালি কেন? ও কাবাব কুবাব যা আছে সব সারা বছর খাইতে হয়, খালি মুসলমানদের ঈদের দিন আসলে তোমাদের সমস্যা হয়। এই ঈদগুলোকে নষ্ট করার জন্য এরা খুব সুপরিকল্পিতভাবে এরকম কিছু বিশাল মানবিক নিয়ে আসবে। দেখবেন কুরবানির ঈদ, কুরবানির গরু না দিয়ে তারপরে এই টাকা গরিবকে বিলিয়ে দেন। শালারপুত গরিবরে বিলিয়ে দেন। গরিবরে তুই সারা বছর বিলাইতে পারিস না? কুরবানির দিন যারা গরু জীবনে গরুর গোশ খাইতে পারে না, ওই মানুষগুলো গরুর গোশ খাইতে পারে। এটাই ইসলাম, এটাই সাম্যের ইসলাম। এই জন্য এটাকে করা হয়েছে। তোর নিজের কোনো আদেশ উপদেশ দিয়া, তারপরে তোর নিজের মন গড়া কোনো করার চাইতে আল্লাহ বহুত ভালো জানে। এই কারণে এটাকে কুরবানির ঈদে এই নিয়ম করে দিয়েছেন। এটা আমাদের করতে হবে, সর্বোচ্চ আনন্দ করতে হবে ঈদগুলোতে। মুসলমানদের রোজা রমজান, এই যে সেহরির সময় মানুষকে ডেকে দেওয়া, ইফতারের সময় আনন্দ করা, সবাই বসে একসাথে, প্রয়োজনে অপ্রয়োজনে এক জায়গায় মানুষকে নিয়ে বলবেন প্রতিদিন এখানে ইফতার হবে, মানুষ আসবে বসবে। এগুলো আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। আর ওরা এগুলো যদি না করেন তাহলে এই মাঝখান দিয়ে ঢুকায় দিবে এই পয়লা বৈশাখ, এই ধনফোন, আপনার রবীন্দ্রসঙ্গীত, ওই ছায়ানটের ওই রমনার বটমূলের বাল চাল এগুলি শোনায়, তারপরে আপনাদের মাথা নষ্ট করবে। সো বাস্তবতা হলো আন্দালিব রহমান পার্থ ভাই কালকে তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সাপের খেলা দেখিয়েছেন, যেই বক্তব্যের কোনো সারমর্ম নাই। একদম পুরোটাই ভোগাজ, মিথ্যা, অপতথ্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গিয়েছেন। কেমনে বলেছেন আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই। তবে তার আগে পার্থ ভাইয়ের বক্তব্যটা অল্প একটু আগে আমরা শুনি, উনি কি বলেছেন শুনেন। মাননীয় স্পিকার, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দেন। If you understand the decorum, please. আমি কেন was quiet when এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণে আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল, এমন একটা ভাব, কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি, আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি উনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায়, আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি, বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছিল এভাবে যাক। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও,
সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব? পার্থ ভাইয়ের পুরো বক্তব্যের আপনারা যারা শুনেছেন, এটার আরও বড় আছে, দেখে নিন আপনারা ইউটিউব থেকে। এই বক্তব্য শোনার পরে আপনাদের কারোর কি মনে হয়েছে যে উনি বিএনপির নেতা নাকি বিজেপির নেতা? ওনার বক্তব্যের প্রথম প্রশ্ন হইল এইটা। ওনাকে আগে আমাদেরকে বলতে হবে উনি বিএনপি না বিজেপি। এই গেল 1.5 মাসে এই সরকারের যে মেয়াদ, এই 1.5 মাসে আপনারা সোশ্যাল মিডিয়াতে, কোনো পত্রিকাতে, কারোর কোনো ফেসবুক পোস্টে কোথাও কোনো দিন কেউ শুনেছেন কেউ আন্দালিব রহমান পার্থ ভাইকে অ্যাড্রেস করে বলেছে যে পার্থ ভাই আপনি কেন জুলাই সনদের বিরুদ্ধে? বা বিজেপিকে বলেছে কেউ, ওনার রাজনৈতিক দল যেটা, কেউ বলেছে? কেউ বলে নাই। ওনাকে কেউ অ্যাড্রেসও করে নাই, ওনাকে অভিযুক্তও করে নাই, কিছুই করে নাই। কিন্তু উনি নিজের গায়ে নিলেন অ্যাজ ইফ উনি একজন বিএনপির মন্ত্রী, বা মনে হয়েছে উনি বিএনপির মানে প্রধানমন্ত্রী বা মহাসচিব, এরকম একটা দায়িত্ব নিয়ে উনি কালকে বিএনপিকে খুব দিয়েছেন। কারণ জিনিস কিন্তু হেভি জিনিস একটা। পার্থ ভাই কিন্তু কোনো সমস্যা হয় না কখনো। ধরেন আওয়ামী লীগ বিএনপি যখন যারাই ক্ষমতায় আসুক কোনো সমস্যা হয় না। একদিকে হেলাল সাহেবের মেয়ের জামাই ভাইও মোটামুটি ভালো নেতা টেতা ছিল। তারপরে ধরেন এখনও কোনো সমস্যা নাই, আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা পাতি সব কিছু চলেছে, কোনো সমস্যা হয়নি। তো এখন বিএনপি আসার পরে তো ফুল ফেসে ওনাকে বিএনপি হইতে হবে, কারণ আওয়ামী লীগের অনেকের দায়িত্ব কিন্তু পার্থ ভাইয়ের হাতে, পার্থ ভাইয়ের মাথায়। পার্থ ভাইয়ের অনেকের ব্যবসা ট্যাবসা অনেক কিছু দেখাশোনা করা লাগে, তো এগুলি করা লাগে। ওনার কালকে যে বক্তব্য দিয়েছেন সেটাতে উনি বুঝিয়ে দিয়েছেন বিজেপি বলে বাংলাদেশে কোনো দল নাই, উনি বিএনপির। তো পার্থ ভাইয়ের আমি বলবো যে পার্থ ভাই আপনি এক কাজ করেন, আপনি আপনার দল অ্যাবলিশ করে দেন, করে আপনি বিএনপিতে করেন, অথবা দলকে এখানে কোয়ালিশন করান, কোলাবোরেট করায় তারপরে বিএনপির সাথে আপনি মানে একটা সমঝোতার ভিত্তিতে একটা রাজনীতি করেন, সরাসরি বিএনপি করেন। আপনার আর বিএনপিরও আপনার মতো লোকের দরকার আছে, কথাটা বলার, বুঝলেন না, ইংলিশ টিংলিশ বাংলা টাংলা মিলায় সুন্দর করে কথা বলার লোক বিএনপিতে নাই। তো বিএনপির এই মুহূর্তে ধরেন আমি ওই যে মোয়াজ্জেম হোসেন আলাল ভাইটাই এরকম কিছু লোকজন আছে, এখানেও সংসদেও কিছু লোকজন আছে, বাট বেশিরভাগই মানে একদম উপরের দিকের নেতাদের কারোর কথাই শ্রুতিমধুর না, শুনতে ভালো লাগে না, কেমন যেন মনে হয় আর কি। তো পার্থ ভাই একজন আছে, ওইটার প্রক্সি দিতে পারবে বিএনপির হয়ে, ওনার উচিত। এবং বাস্তবতা হচ্ছে আন্দালিব রহমান পার্থের কিন্তু কোনো দল নাই। বিজেপি নামে যেই দল আপনারা দেখেন সেই দলের কিন্তু কার্যকরী কোনো কার্যক্রম কিংবা সাংগঠনিক কোনো কিছু নাই। ওনার এই দল বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ হলো ওনার দলের মহাসচিব যিনি আছেন তিনি আমাকে আজ থেকে 2 থেকে আড়াই মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন, একটা অডিও এবং ভিডিও। প্রথমে অডিও নিয়েছিলাম, এরপর আবার ভিডিও উনি দিয়েছেন, সব মিলে ঘণ্টাখানেকের একটা রেকর্ড আছে। তো পার্থ ভাই যেহেতু আবার ওনারা কিন্তু আমি পুরাপুরি মানে যেই অ্যাঙ্গেলে আওয়ামী লীগকে বলতাম ওইভাবে কিন্তু পার্থ ভাই বিএনপির লোকজনের বলতে পারি না, কারণ ওনাদেরও তো একসময় পছন্দ করি, এখনও পছন্দ করি, একদম করি না তা না। পার্থ ভাইয়ের প্রতি একটু রাগ আছে, উনি প্রথম আলোয় গিয়েছিলেন, বাট অত বেশি রাগ নাই, আবার এরপরে ওনার সাথে কথাবার্তা হয়েছিল। তো উনি মহাসচিব ওনার যে অভিযোগ করেছে সেই অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ। ওনার দলের মহাসচিব ওনার বাবার সাথে রাজনীতি করেছেন, রাজনীতি করার পরে উনি কিন্তু এই দলের চেয়ারম্যান হইতে পারতেন, কিন্তু ওনার বাবার সন্তান যেহেতু অল্প বয়স, তারপরেও আন্দালিব রহমান পার্থকে উনি চেয়ারম্যান করে দিয়েছেন সম্মান দেখিয়ে। অথচ সেই ব্যক্তিকে এই যে এবার নির্বাচন গেল না, উনি বারবার চেয়েছেন যে উনি মনোনয়ন নেওয়ার জন্য তারেক রহমানের সাথে একটু কথা বলার জন্য, তারেক রহমানের সাথে কথা বলতে দেওয়া হয় নাই। ওনার আশপাশে যারা আছেন মহাসচিবকে জিজ্ঞেস করে কাউকে নেয়ও না, কাউকে বাদও দেয় না, সব নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন নিয়ে পার্থ ভাই এখন তার দল বানিয়েছে। আচ্ছা, তারপরে হলো গিয়া উনি আটক হয়েছিলেন না জুলাই আন্দোলনের শেষ দিকে, 5ই আগস্টের ঠিক আগ মুহূর্তে। এই আটক হওয়াটা আটক ছিল না, এটা স্বেচ্ছায় শেখ মুজিবের মতো পাঞ্জাবি লুঙ্গি ইস্ত্রি করে তারপরে পাকিস্তানিদের হাতে ধরা দেওয়ার মতো। হারুনুর রশিদ হাউন আঙ্কেলকে নাকি মহাসচিব পাশে ছিলেন, তিনি নিজে ফোন দিয়ে হাউন আঙ্কেলকে তখন তো জানে না যে হাসিনা যে পলায় টলায় যাবে, হারুন ভাই আমারে লোক পাঠান, আমারে নিয়ে যান, আমারে যদি এখন না নেন তাহলে এটা সবাই খুব ফিসি মনে হবে, সবাই বুঝে যাবে যে এটা আমি আসলে কাদের লোক, তো আমারে নিয়ে যান। এতক্ষণ যা বললাম না ওনার দলের ব্যাপারে, এই কথাগুলো আমার না, ওনার লম্বা বক্তব্য, আমি ওইখান থেকে আপনার 2-1 মিনিটের একটু বক্তব্য শোনাই। ওনার মহাসচিব যে কথাগুলো বলেছে
ওই মহাসচিবের বক্তব্যে এই কথাগুলো আছে, আমি নিজের থেকে কিছু বানায় বলি নাই।